where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good day to all my students. আমরা আবার এইচএস অনলাইন ক্লাসরুমে উপস্থিত হয়েছি। আমি বুদ্ধদেব বিশ্বাস, মালদা জেলা স্কুলের ফিলোজফির শিক্ষক, তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তোমরা আশা করি ভালো আছো এবং এই অনলাইন ক্লাস তোমরা নিয়মিত ফলো করছো। তো আজ আমরা ক্লাস 12 এর লজিক তর্কবিদ্যা প্রথম পার্ট যেটা অবরোহ, সেই অবরোহ পার্টের আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ ন্যায় ক্যাটেগরিক্যাল সিলোজিজম নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই বলতে হয় যে তোমরা প্রথম অধ্যায়ে যখন যুক্তি সম্পর্কে জেনেছো, যে সেখানে তোমরা দেখেছো যে যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। এবং এই অবরোহ যুক্তিকে অর্থাৎ অবরোহ অনুমানকে আবার যুক্তিবিজ্ঞানে এই অবরোহ অনুমানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অমাধ্য অনুমান আর মাধ্য অনুমান। ইতিমধ্যে তোমাদের অমাধ্যম অনুমান নিয়েও আলোচনা শুরু হয়েছে। এর আগের ক্লাসে তোমরা হয়তো সেটা ফলো করেছো। অমাধ্য অনুমানে সেখানে আবর্তন বিবর্তন সেগুলো আলোচনা চলছে। তা এই অবরোহ অনুমানের এই যে দুটো প্রকার, অমাধ্যম অনুমান এবং মাধ্য অনুমান, এবং সেখানে তোমরা দেখেছো যে অমাধ্য অনুমানের সংজ্ঞাতে তোমরা দেখেছো যে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তখন তাকে অমাধ্য অনুমান বলে। আর যখন কোনো অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তখন তাকে বলা হয় মাধ্য অনুমান। তা এই যে আজকে যেটা আমরা আলোচনা করছি নিরপেক্ষ ন্যায় অর্থাৎ ন্যায়, এই ন্যায় হচ্ছে সর্বাপেক্ষা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম অনুমান। এবং সবথেকে বড় কথা, তোমাদের যুক্তিবিদ্যায় বা তর্কবিদ্যা বা লজিকে যে অধ্যায়গুলো আছে, যেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, জানতে হবে, তার মধ্যে এই অধ্যায় নিরপেক্ষ ন্যায় ক্যাটেগরিক্যাল সিলোজিজম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ যুক্তি এটা গুরুত্বপূর্ণ মাধ্য অনুমান। এবং এটা তোমাদের প্রথম থেকেই খুব ভালোভাবে ডিটেলে বোঝার চেষ্টা করতে হবে। আশা করি তোমরাও আমি যেভাবে পরপর স্টেপ বাই স্টেপ অর্থাৎ ক্যাটেগরিক্যালি যেভাবে আমি আলোচনা করব সেইভাবে তোমরা খাতায় নোট ডাউন করবে, তাহলে সেখান থেকে তোমরা কিছুটা উপকার পাবে এবং তার সাথে সাথে বইটা পড়লেও তোমরা সঠিক নিরপেক্ষ যুক্তি গঠন করতে সমর্থ হবে। তো যাই হোক, তাহলে আমরা দেখছি যে ন্যায় হচ্ছে সর্বাপেক্ষা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম অনুমান। তো এই ন্যায় অনুমানে কী হয় যে পরস্পর দুটো আশ্রয়বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ কি হয়
যে ন্যায়ের ক্ষেত্রে একটা আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে অপর আর একটা আশ্রয়বাক্য একটা মাধ্যম হিসাবে কাজ করে। সেই জন্য আমরা বলতে পারি যে মাধ্যম যুক্তির সিদ্ধান্ত দুটো আশ্রয়বাক্য থেকে যুক্তিসম্মতভাবে বা অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে ন্যায় বলে। তবে এটাও ঠিক যে কোনো দুটি বিচ্ছিন্ন বচন ন্যায়ের কিন্তু আশ্রয়বাক্য হতে পারে না। যেমন ধরো বলা হলো যে সকল টেবিল হয় জড়বস্তু, আর একটা আশ্রয়বাক্য বলা হলো সকল কবি হয় কল্পনাপ্রবণ। দেখো, এই দুটি বচন থেকে আমরা কোনো সিদ্ধান্ত নিশ্চিত করতে পারবো না, কারণ এই দুটি বচনের মধ্যে কোনো আন্তঃসম্পর্ক, কোনো সম্পর্ক নেই। সেই জন্য ন্যায় হচ্ছে এমন এক মাধ্যম যুক্তি যেখানে সিদ্ধান্তটি পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। আবার ন্যায় অবরোহ যুক্তি, সেহেতু এখানে সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক হবে না, হ্যাঁ, কম ব্যাপক হতে পারে কিংবা সমব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হবে না। তো যাই হোক, এই যে তাহলে এই যে ন্যায় কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল বলছেন যে ন্যায় হলো তিনটি বচন দ্বারা গঠিত এমন একটি মাধ্যম অনুমান যেখানে তিনটে পদ বিশিষ্ট দুটি আশ্রয়বাক্য এমনভাবে সম্পর্কিত থাকে বা সম্বন্ধে আবদ্ধ থাকে যে প্রথম দুটি বচন থেকে যৌথভাবে অর্থাৎ মিলিতভাবে তৃতীয় বচনটি অর্থাৎ সিদ্ধান্তটিকে নিশ্চিত করে। তো এই হচ্ছে মোটামুটি একটা ভূমিকা স্বরূপ আমরা আলোচনা করলাম ন্যায় সম্পর্কে। এবারে আমরা স্টেপ বাই স্টেপ ন্যায়ের এগুলো আমরা ডিটেলে যাব। তাহলে এখান থেকে এবারে আমরা প্রথমেই চলে যাব নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা। নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা। প্রিয় ছাত্ররা, দেখো, এই নিরপেক্ষ ন্যায়ের একটা সংজ্ঞা আমরা সুস্পষ্ট একটা সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি কি, যে অবরোহমূলক মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কিত বা সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যেখানে সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, কম ব্যাপক হতে পারে বা সমব্যাপক হতে পারে, তাকেই বলা হয় ন্যায় যুক্তি বা নিরপেক্ষ ন্যায়। তাহলে কি বললাম, যে অবরোহমূলক মাধ্যম অনুমানে, যে অবরোহমূলক মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্যের তুলনায়
বেশি ব্যাপক হয় না তাকেই নিরপেক্ষ ন্যায় বলা হয়। তাকেই নিরপেক্ষ ন্যায় বলা হয়। হলো, তাহলে নিরপেক্ষ ন্যায় হলো এমন একটি ন্যায় যেটা তিনটে নিরপেক্ষ বচন দ্বারা গঠিত, অর্থাৎ নিরপেক্ষ ন্যায় দুটি আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। এই যে তিনটে বচন, এই তিনটে বচনই হবে নিরপেক্ষ বচন। তোমরা এর আগের অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে বচন সম্পর্কে জেনেছ যে গুণ ও পরিমানুষের বচনকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, এ ই আই ও। এই এ ই আই ও এই যে চার প্রকার নিরপেক্ষ বচন, এই চারটি নিরপেক্ষ বচনের কোনো একটিকে নিয়ে একটা নিরপেক্ষ ন্যায় গঠিত হয়। তাহলে আর এই ন্যায় বলতে সাধারণত আমরা নিরপেক্ষ ন্যায়কেই বুঝিয়ে থাকি। যেমন এক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিচ্ছি। যেমন বলা হলো, সকল মানুষ হয় মরণশীল। সকল কবি হয় মানুষ। অতএব সকল কবি হয় মানুষ। দেখ, এখানে আমরা একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ নিয়েছি। নিরপেক্ষ যে সকল, প্রথম বচনটি আমরা কি পেয়েছি? সকল মানুষ হয় মরণশীল। দ্বিতীয় বচন অর্থাৎ আশ্রয় বাক্যটি কি? সকল কবি হয় মানুষ। এবং একটা সিদ্ধান্ত হিসাবে আমরা পেয়েছি সকল কবি হয় মরণশীল। তো এই যে আমরা একটা যুক্তির যে উদাহরণ নিয়েছি, এই যুক্তিটি একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। কেন? এখানে দুটি আশ্রয় বাক্য আছে। এই দুটি আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত আছে। দুটি আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। এই যে তিনটে বচনই, এই দুটি আশ্রয় বাক্য সিদ্ধান্ত, তিনটে বচনই হচ্ছে কি? নিরপেক্ষ বচন। এখানে কি হয়েছে দেখো, এই যে দুটি আশ্রয় বাক্যের কথা বলা হয়েছে বা দুটি বচন, এই দুটি বচনই হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। কীরকম? সকল মানুষের মরণশীল, সকল কবি এই মানুষ। এই দুটি বচনেই মধ্যে একটা সম্পর্ক আছে এবং এই দুটি সম্পর্কিত দুটি আশ্রয় বাক্য থেকেই এই পরস্পর সম্পর্কিত দুটি আশ্রয় বাক্য থেকেই এই যে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে সিদ্ধান্তটি এই দুটি আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয়নি। বেশি ব্যাপক কখন হয়? তোমরা এর আগে পদের ব্যাপ্যতা সম্পর্কে তোমরা পড়েছ, জেনেছ যে পদের ব্যাপ্যতা, যখন একটা পদের সমগ্র ব্যাক্তার্থকে গ্রহণ করা হয় তখন পদটি ব্যাপ্য, যখন কোনো পদের আংশিক ব্যাক্তার্থকে গ্রহণ করা হয় তখন সেই পদটি অব্যাপ্য। তো এখানে এই যে দুটি আশ্রয় বাক্যের কথা বলা হয়েছে এবং যে দুটি আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে, তো এই সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্যের তুলনায় কখনোই বেশি ব্যাপক নয়। কেননা এখানে দুটি আশ্রয় বাক্য কী বচন? এই বচন, এবং তার থেকে আমরা সিদ্ধান্ত পেয়েছি এই বচন। কাজেই এখানে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হয়নি, যেটা অবরোহণ মানে একটি অন্যতম বৈশিষ্ট্য। তো এখানে এই যে যুক্তিটির তিনটে বচনই হচ্ছে নিরপেক্ষ বচন হয়েছে, তাই এটা একটা নিরপেক্ষ বা ন্যায় যুক্তি। এবং এই যুক্তিটির যে প্রথম দুটি বচন, এই যে প্রথম দুটি বচন, এই প্রথম দুটি বচনকে বলা হয় আশ্রয় বাক্য। এবং যে তৃতীয় বচন,
এটাকে বলা হয় সিদ্ধান্ত। এবার এই যুক্তিটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে এখানে তিনটে পদ রয়েছে। কি কি? দেখ, কবি, মরণশীল আর মানুষ। না, কবি, মরণশীল আর মানুষ, তিনটে পদ রয়েছে। কি কি? একটা হচ্ছে কবি, 2 নম্বর তিনটে পদ মরণশীল, 3 নম্বর কি? মানুষ। এই তিনটে পদ, এই যুক্তিটাকে বিশ্লেষণ করলে আমরা তিনটে পদ পাচ্ছি। কি? কবি, মরণশীল আর মানুষ। এবং এই যে প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদ দেখো দুবার করে ব্যবহৃত হয়েছে। কিভাবে? দেখো, এইখানে এই সিদ্ধান্তে কবি আছে, আবার কোথায় আছে? এই আশ্রয় বাক্যে আছে। দেখো, মরণশীল সিদ্ধান্তে আছে, আবার এই আশ্রয় বাক্য আছে। মানুষ এই আশ্রয় বাক্য আছে, এই আশ্রয় বাক্য আছে। তাহলে একটা পদ, এই যে তিনটে পদ, এই তিনটে পদ দুবার করে ব্যবহৃত হয়েছে। এবং এই যে তিনটে পদ আমরা পেলাম, তিনটে পদ আমরা পেয়েছি, এই নিরপেক্ষ যুক্তি, ন্যায় যুক্তির এই যে তিনটে পদ, এই তিনটে পদের নাম হচ্ছে কি? পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। তাহলে কি দেখলাম? যে একটা নিরপেক্ষ যুক্তিতে তিনটি পদ থাকে, পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। এখানে দেখো, এই সিদ্ধান্ত কোনটা? সকল কবি হয় মরণশীল, এটা এই বচন। এই বচন উদ্দেশ্যপদ কি? কবি। দ্বিতীয় পদ কি? মরণশীল। এখানে আমরা বলতে পারি এই যে সিদ্ধান্তের এই উদ্দেশ্য পদটা, এটা হচ্ছে পক্ষপদ, আর সিদ্ধান্তের যে বিধেয় পদ সেটাকে বলা হচ্ছে সাধ্যপদ। আর একটা কি? আর একটা আছে কি? মানুষ, যে পদটা উভয় আশ্রয় বাক্যে আছে, এটা হচ্ছে হেতুপদ। এটা হেতুপদ। এবং এই পক্ষপদটা, সিদ্ধান্তের পক্ষপদটা এখানে আছে, এই আশ্রয় বাক্যে আছে। সিদ্ধান্তের সাধ্যপদ এখানে আছে, সিদ্ধান্তে আছে, আর কোথায় আছে? এখানে আছে। আর হেতুপদটা দুটো আশ্রয় বাক্য আছে, কিন্তু সিদ্ধান্তে নেই। হ্যাঁ, এই হচ্ছে তোমার যুক্তির। এবারে এখন এই যে পক্ষপদ, সাধ্যপদ এবং হেতুপদ, একে এই নিরপেক্ষ যৌক্তিক আকার। যৌক্তিক আকারটা কেমন হয়? সংক্ষেপে তর্কবিদ্যার আলোচনার সুবিধার্থে আমরা এই যুক্তিটাকে একটা যৌক্তিক আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখো, এখানে পক্ষপদ প্রতীক হিসাবে আমরা এস ব্যবহার করি, সাধ্যপদের প্রতীক হিসেবে আমরা পি ব্যবহার করি, হেতুপদের প্রতীক হিসাবে আমরা এম ব্যবহার করি। পক্ষপদ, এস বলতে আমরা পক্ষপদকে বুঝি, পি বলতে আমরা সাধ্যপদকে বুঝি, এম ফর হেতুপদ, মিডিল টার্ম, মাইনর টার্ম, মেজর টার্ম, মিডিল টার্ম। এবারে
তাহলে এই যে SPM, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, এই পদগুলোকে আমরা এখানেও পেয়েছি। এইগুলোকে নিয়েই আমরা একটা যৌক্তিক আকার, এইটার যৌক্তিক আকার কি হবে দেখ, এ কি হবে, সকল মানুষটা কি এখানে হেতুপদ, এম হয় এস, তারপরে কি আছে, সকল কবি হয় মানুষ, কবিটা কি পক্ষপদ, সকল পি হয় এম, অতএব সকল এস হয় পি। এইটাকে আমরা এই যৌক্তিক আকারে, এই যুক্তিটাকে, নিরপেক্ষ যুক্তিটাকে এই যৌক্তিক আকারে আমরা প্রকাশ করতে পারি। সকল এম হয় এস, দেখো এম ফর মিডিল টার্ম, সকল মানুষটা হেতুপদ, সকল মানুষ হয় এখানে সাবজেক্ট এস, এস ফর হচ্ছে কি সাধ্যপদ, সকল এম হয় এস, সকল পি হয় এম, সকল এস হয় এম। অর্থাৎ এখানে তুমি মানুষ, এখানে কবি হচ্ছে পি এস, আর এখানে মরণশীল পি, তাহলে এখানে এটা কি হলো এস, হেতুপদ হচ্ছে এটা এম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি। দেখো সকল এম হয় পি, সকল এম হয় পি, সকল এম হয় পি, সকল এস হয় এম, সকল এম হয় পি, সকল এস হয় এম, সকল এস হয় পি। সকল এম হয় পি, সকল এস হয় এম, এস ফর হচ্ছে পক্ষপদ, পি ফর সাধ্যপদ, এম ফর হচ্ছে হেতুপদ। এই হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা বা প্রকৃতি বা নেচার অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম। এরপরেই আমরা চলে যাব নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। এবারে আমরা আলোচনা করব নেক্সট পয়েন্ট, নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। দেখো আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এবং যে নিরপেক্ষ ন্যায়ের যে সংজ্ঞা আমরা পেয়েছি, নিরপেক্ষ ন্যায়ের যে উদাহরণ আমরা দেখিয়েছি, সেই সংজ্ঞা এবং উদাহরণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিরপেক্ষ ন্যায়ের কতগুলো আমরা বৈশিষ্ট্য পাব। কি? এক নম্বর হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ের সমস্ত বচনই, সব বচনই নিরপেক্ষ বচন হবে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, নিরপেক্ষ বচন হবে। সব বচনই নিরপেক্ষ ন্যায়ের আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত মিলে যে নিরপেক্ষ ন্যায় গঠন করা হয়, সেই নিরপেক্ষ ন্যায়ের সব বচনই নিরপেক্ষ বচন দ্বারা গঠিত হবে। অর্থাৎ এ ই আই ও, এ ই আই এবং ও, এই চারটি বচনের মধ্যে যে কোনো তিনটে বচন দ্বারা একটা নিরপেক্ষ যুক্তি গঠিত হবে। দুই নম্বর কি? যে তিনটে বচন থাকবে, তিনটে বচন থাকবে, বচন বা অবয়ব থাকবে, এবং এই তিনটে বচনের মধ্যে, এই তিনটি বচনের মধ্যে দুটি আশ্রয় বাক্য আর একটি সিদ্ধান্ত।
দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে একটা নিরপেক্ষণে 3টে বচন থাকবে, সেই 3টে বচনের মধ্যে 2টি আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত। 3 নম্বর কি, 3টে পদ থাকবে। তিনটে বচন মিলে 3টে পদ থাকবে। এই 3টে বচন মিলে 3টে পদ থাকবে, তোমরা এর আগের উদাহরণে লক্ষ্য করেছো। এবং প্রত্যেকটা পদ দুবার করে ব্যবহৃত হয়। 3টে পদ কি, পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদ। 3টে বচন মিলে 3টে পদ থাকবে এবং এই 3টে পদ, তিনটে পদের প্রতিটা পদ দুবার করে ব্যবহৃত হবে। এবং 4 নম্বর হচ্ছে সিদ্ধান্ত পরস্পর সম্পর্কিত দুটি সিদ্ধান্তটি পরস্পর সম্পর্কিত দুটি আশ্রয় বাক্যের মিলিত ফল। সিদ্ধান্তটি হচ্ছে পরস্পর সম্পর্কিত দুটি আশ্রয় বাক্যের মিলিত ফল। 5 নম্বর কি, এটি একটি অবরোহ অনুমান। এটি একটি অবরোহ অনুমান। কেন? নিরপেক্ষ ন্যায় একটি অবরোহ অনুমান। কেন? এই অনুমানে যে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয়, সেই দুটি আশ্রয় বাক্যের কোনো একটি থেকে সিদ্ধান্ত কখনোই ব্যাপক হয় না। অর্থাৎ ন্যায় অনুমানে বা ন্যায় যুক্তিতে যে সিদ্ধান্তটি আমরা প্রতিষ্ঠা করি, সেটি আশ্রয় বাক্য দুটির থেকে কম ব্যাপক হতে পারে কিংবা সমব্যাপক হতে পারে, কিন্তু কখনোই বেশি ব্যাপক হবে না। তোমরা উদাহরণ দেখেছো যে সকল কবি মননশীল এই সিদ্ধান্তটি আমরা যে দুটি আশ্রয় বাক্য থেকে নিশ্চিত করেছি, সেখানে সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে কখনোই বেশি ব্যাপক নয়। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আকারগত সত্যতা যাচাই করা হয়। আকারগত সত্যতা যাচাই করা হয়, সর্বশেষ বৈশিষ্ট্য। দেখো, এই ন্যায় অনুমান যেহেতু অবরোহমূলক অনুমান, সেহেতু এক্ষেত্রে অবরোহ অনুমানের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে অবরোহ অনুমানে আকারগত সত্যতা যাচাই করা হয়। সেহেতু ন্যায় অনুমানও যেহেতু এক প্রকার অবরোহ অনুমান, সেহেতু এখানেও কি আকারগত সত্যতা যাচাই করা হয়। যেহেতু অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব যাচাই করার প্রশ্ন ওঠে না, হ্যাঁ, সেক্ষেত্রে কি করা হয় যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি ন্যায়ের নিয়ম অনুযায়ী নিশ্চিত করা হয়েছে কিনা, শুধুমাত্র সেটুকুই দেখা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করি, যুক্তির বস্তুগত বিচার না করে সিদ্ধান্তটি ন্যায়ের নিয়ম অনুসারে আশ্রয় বাক্য দুটি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে কিনা সেটাই আমরা বিচার করে দেখি। অর্থাৎ যুক্তির অন্তর্গত বচনগুলো, যুক্তিতে যে বচনগুলো দ্বারা আমরা যুক্তি গঠন করেছি, সেই বচনগুলি বাস্তবে কি সত্য না মিথ্যা, এই প্রশ্নটা একটা অবান্তর প্রশ্ন বা অযৌক্তিক প্রশ্ন। যেমন ধরো একটা উদাহরণ তোমাদের দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো বলা হলো যে সকল মহিলা
হয় রাজনীতিবিদ, সকল মহিলা হয় রাজনীতিবিদ, সকল তীর্থযাত্রী হয়, সকল তীর্থযাত্রী হয় মহিলা। অতএব সকল তীর্থযাত্রী হয় রাজনীতিবিদ। দেখো এই যুক্তিটা লক্ষ্য করো, এখানে যে দুটি আশ্রয় বাক্য বলা হয়েছে এবং একটা সিদ্ধান্ত বলা হয়েছে, এবং এই দুটি আশ্রয় বাক্য থেকে যে সিদ্ধান্ত নির্বার্য নিশ্চিত হয়েছে, এই যুক্তির অন্তর্গত যে বচনগুলো, এই বচনগুলির বাস্তবিক কোনো সত্যতা নেই। তাহলে সকল মহিলা হয় রাজনীতি, সকল মহিলা রাজনীতিবিদ হতে পারে না, এটা আমরা কখনোই বলতে পারি না, বাস্তবে এর কোনো সত্যতা নেই। সকল তীর্থযাত্রী হয় মহিলা, এটারও কোনো বাস্তব সত্যতা নেই। এবং তার থেকে যে সিদ্ধান্ত আমরা করেছি সকল তীর্থযাত্রী রাজনীতিবিদ, এরও কোনো বাস্তব সত্যতা নেই। তবুও এটা একটি নিরপেক্ষ যুক্তি। কেন? যেহেতু এটি একটি অবরোহণ অনুমান এবং এক্ষেত্রে আকারগত সত্যতা যাচাই করা হয়েছে। কিভাবে? যেক্ষেত্রে আমরা যে ন্যায়ের যে নিয়মাবলী আছে, সেই নিয়মগুলো অনুসরণ করে এই দুটি আশ্রয়বাক্য থেকে এই সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয়েছে। কাজেই এই যুক্তিতে আকারগত সত্যতা আছে কিন্তু বস্তুগত সত্যতা নেই। আর আমাদের অবরোহমূলক অনুমানের যেহেতু আকারগত সত্যতায় যাচাই করা হয়, বস্তুগত সত্যতা যাচাই করা হয় না, সেহেতু এই ধরনের যুক্তি আমরা গঠন করতে পারি এবং নিরপেক্ষ যুক্তির ক্ষেত্রে আমরা এই আকারগত সত্যতাই যাচাই করে থাকি। এবং যদিও এক্ষেত্রে মনে রাখতে হবে, এই আকারগত সত্যতা যাচাই করলেও এর বাস্তব সত্যতা না থাকলেও এক্ষেত্রে আমরা বললাম যে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে নিশ্চয়ই এই নিরপেক্ষ ন্যায়ের কতকগুলি নির্দিষ্ট রুলস আছে, সেই রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হবে, যে রুলসগুলোর বা নিয়মগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। স্বাভাবিক ব্যাপার, বীজগণিতের ক্ষেত্রে তোমরা জানো a + b হোল স্কয়ার মানে a² + 2ab + b²। এর কি বাস্তব সত্যতা আছে? a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এর কি বাস্তব সত্যতা আছে বস্তু জগতে? আছে কি? কিন্তু এখানে কি একটা ফর্ম্যাল, এটা আকার, এই আমরা কোনো কিছুর একটা আকার হিসেবে a b এই সমস্ত সিম্বলগুলোর সাহায্যে আমরা একটা আকারগত একটা ফর্ম্যাল একটা সূত্র তৈরি করি। ঠিক একইভাবে যুক্তির ক্ষেত্রেও এই অবরোহণমানের ক্ষেত্রে আমরা কিছু আকারগত সত্যতা যাচাই করার জন্য কতগুলো সিম্বল ওরা ব্যবহারের সাহায্যে আমরা যুক্তি গঠন করে থাকি। যাই হোক, এই হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। ক্লিয়ার? এরপরে পরের পয়েন্টে আমরা যাব, নিরপেক্ষ ন্যায়ের প্রকারভেদ। নিরপেক্ষ ন্যায়ের প্রকারভেদ, শ্রেণীবিভাগ। নিরপেক্ষ ন্যায়ের এই প্রকারভেদটা প্রথমেই আমরা একটা ছক এঁকে নিই। যেমন ন্যায়, অমিশ্র, মিশ্র। ন্যায়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রথমত অমিশ্র ন্যায় আর মিশ্র ন্যায়। এই অমিশ্র ন্যায় তিন প্রকার। কি কি? নিরপেক্ষ,
প্রাকল্পিক, আর একটা হচ্ছে বৈকল্পিক। তো ন্যায়কে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করলাম, অমিশ্র আর মিশ্র। অমিশ্র ন্যায়, মিশ্র ন্যায়। অমিশ্র ন্যায়কে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, নিরপেক্ষ, প্রাকল্পিক আর বৈকল্পিক। মিশ্র ন্যায়কে আমরা চারটে ভাগে ভাগ করি, তিনটে ভাগ, প্রাকল্পিক নিরপেক্ষ, প্রাকল্পিক নিরপেক্ষ, প্রাকল্পিক নিরপেক্ষ, বৈকল্পিক নিরপেক্ষ, বৈকল্পিক নিরপেক্ষ, আর হচ্ছে বিকল্প ন্যায়, ডিলেমা। মিশ্রকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, প্রাকল্পিক নিরপেক্ষ, মিশ্র ন্যায়কে তিনটে ভাগে ভাগ করেছি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আর বিকল্প ন্যায়। তাহলে এই ছকটা আমরা কি, ন্যায়কে দুটো ভাগে ভাগ করলাম, অমিশ্র ন্যায়, মিশ্র ন্যায়। অমিশ্র ন্যায়কে আমরা তিনটে ভাগে ভাগ করছি, নিরপেক্ষ, প্রাকল্পিক আর বৈকল্পিক। মিশ্র ন্যায়কে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, প্রাকল্পিক নিরপেক্ষ, বৈকল্পিক নিরপেক্ষ, বিকল্প ন্যায়। তোমরা এই ছকটা আপাতত নোট ডাউন করো, এরপর আমরা এই প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কি, অমিশ্র ন্যায়। অমিশ্র ন্যায়, ন্যায়ের প্রথম প্রকার অমিশ্র ন্যায়। যে ন্যায়ানুমানের তিনটে বচনই, ন্যায়ানুমানেতে তিনটে বচন থাকবেই, যে ন্যায়ানুমানের তিনটে বচনই সম্বন্ধ অনুসারে একই প্রকারের হয়, যে ন্যায়ের তিনটে বচনই সম্বন্ধ অনুসারে একই প্রকার হয় তাকে অমিশ্র ন্যায় বলে। যেমন ধরো বলা হলো যে সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি, সকল শিক্ষক পণ্ডিত ব্যক্তি। রামবাবু হয় একজন শিক্ষক, অতএব রামবাবু হয় পণ্ডিত ব্যক্তি। এই যে উদাহরণটা নিয়েছি, এটা একটি অমিশ্র ন্যায়ের উদাহরণ। কেন? এই উদাহরণে যে তিনটে বচনের কথা বলা হয়েছে, দুটি আশ্রয় ব্যাকরণ সিদ্ধান্ত, এই তিনটে বচনই একই ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। এখানে তিনটে বচন ভিন্ন জাতীয় নয়, তিনটে বচন ভিন্ন জাতীয়, একই কথা বলা, একই সম্বন্ধে কথা বলা হচ্ছে, ভিন্ন শ্রেণীর নয়, সেই জন্য এটা আমরা বলবো অমিশ্র ন্যায়। নেক্সট কি, মিশ্র ন্যায়। মিশ্র ন্যায়, ন্যায়ের দ্বিতীয় প্রকার মিশ্র ন্যায়। কোনটা? যে ন্যায়ানুমানের তিনটে বচনই সম্বন্ধ অনুসারে বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন ধরনের সম্পর্কের উল্লেখ থাকে, সেটাকে আমরা বলবো মিশ্র ন্যায়। যেমন ধরো বলা হলো যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, অতএব মাটি ভিজেছে। দেখো এক্ষেত্রে যে উদাহরণটা আমরা নিয়েছি,
এটিকে আমরা মিশ্র ন্যায়ের উদাহরণ বলব। কেন? এই উদাহরণে তিনটে বচনই একই জাতীয় নয়, তিনটে বচনে একই ধরনের সম্পর্কের কথা বলা হয়নি। এখানে প্রথম বচনটি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, একটা সাপেক্ষ বচন, কিন্তু অন্য দুটি বচন বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে, এটা নিরপেক্ষ বচন। তাহলে আমরা কি দেখলাম যে মিশ্র ন্যায়ে তিনটে বচন সম্বন্ধ সে বিভিন্ন প্রকারে হতে পারে। যেমন এখানে যেমন প্রথম বচনটি সাপেক্ষ বচন হয়েছে, কিন্তু পরের দুটি বচন নিরপেক্ষ বচন হয়েছে, অর্থাৎ এই মিশ্র ন্যায় বিভিন্ন প্রকারে। এবারে আমরা যে অমিশ্র ন্যায়ের কথা বলেছি, তাহলে অমিশ্র ন্যায় আর মিশ্র ন্যায় হলো। এবার আমরা অমিশ্র ন্যায়কে তিনটে ভাগে ভাগ করেছি, অমিশ্র ন্যায়কে তিনটে ভাগে ভাগ করেছি। কি কি? নিরপেক্ষ, প্রাকল্পিক আর বৈকল্পিক। অমিশ্র নিরপেক্ষ ন্যায়, তাহলে অমিশ্র ন্যায়ের প্রথম প্রকার কি? এক নম্বর হচ্ছে অমিশ্র নিরপেক্ষ ন্যায়। অমিশ্র ন্যায়কে তিনটে ভাগে ভাগ করেছি, নিরপেক্ষ, প্রাকল্পিক আর বৈকল্পিক। তাহলে অমিশ্রের প্রথম প্রকার কি? অমিশ্র নিরপেক্ষ ন্যায়। দেখো, যে ন্যায়ানুমানে তিনটে বচনই নিরপেক্ষ বচন হয় তাকে বলা হয় অমিশ্র নিরপেক্ষ ন্যায়, বা সংক্ষেপে যেটাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়। কি বললাম? যে ন্যায়ানুমানে তিনটে বচনই নিরপেক্ষ বচন হয় তাকে বলা হয় অমিশ্র নিরপেক্ষ ন্যায়, বা সংক্ষেপে নিরপেক্ষ ন্যায়। সংক্ষেপে বলা হয় নিরপেক্ষ ন্যায়, সংক্ষেপে বা নিরপেক্ষ যুক্তি। যেমন ধরো বলা হলো, একটা উদাহরণ নাও, সকল কবি হয় ভাবুক, রাম হয় কবি, অতএব রাম হয় ভাবুক। দেখ, এটি একটি অমিশ্র নিরপেক্ষ ন্যায়, অর্থাৎ সংক্ষেপে নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। কি? সকল কবি হয় ভাবুক, রাম হয় কবি, রাম হয় ভাবুক। কেন? যে এক্ষেত্রে যে তিনটে বচন কথা বলা হচ্ছে, তিনটে বচনই হচ্ছে কি? নিরপেক্ষ বচন। তিনটে বচনই হচ্ছে নিরপেক্ষ বচন, নিরপেক্ষ বচন। কারণ আমরা সংজ্ঞাতে সেটা বলেছি যে যে নির্মাণের তিনটে বচন নিরপেক্ষ বচন তাকে আমরা বলি অমিশ্র নিরপেক্ষ ন্যায়। হলো। নেক্সট হচ্ছে অমিশ্র প্রাকল্পিক ন্যায়। অমিশ্র প্রাকল্পিক ন্যায়। দেখো, যে মানে তিনটে বচনই প্রাকল্পিক বচন হয়, যে ন্যায় মানে তিনটে বচনই প্রাকল্পিক বচন হয় তাকে বলা হয় অমিশ্র প্রাকল্পিক ন্যায়। তিনটে বচনই প্রাকল্পিক বচন, সেটাকে আমরা বলবো অমিশ্র প্রাকল্পিক। যেমন কিছুদিন আগে আমরা একটা উদাহরণ নিয়েছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, যদি মাটি ভেজে, যদি মাটি ভিজে তাহলে ফসল ভালো হয়, ফসল ভালো হয়। অতএব যদি বৃষ্টি হয়
তাহলে ফসল ভালো হয়। এক্ষেত্রে এই উদাহরণে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, এটা একটা সাপেক্ষ বচন অর্থাৎ প্রাকল্পিক বচন। যদি মাটি ভিজে তাহলে ফসল ভালো হয়, এটাও একটা প্রাকল্পিক বচন। যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হয়, এটি একটি প্রাকল্পিক বচন। তাহলে আমরা কি দেখলাম? অমিশ্র প্রাকল্পিক তিনটে বচনই হবে, আশ্রয় বাক্য সিদ্ধান্ত তিনটে বচনই হবে প্রাকল্পিক বচন। নেক্সট আমরা কি? অমিশ্র বৈকল্পিক। অমিশ্র বৈকল্পিক নেই। অমিশ্র বৈকল্পিক নেই অর্থাৎ যে ন্যায় অনুমানে তিনটে বচনই বৈকল্পিক বচন হবে তাকে আমরা অমিশ্র বৈকল্পিক ন্যায় বলব। যেমন ধরো বলা হলো সে হয় সৎ, সে হয় সৎ অথবা চালাক, সে হয় সৎ অথবা চালাক। সে হয় অসৎ, সে হয় অসৎ অথবা ধার্মিক, সে অসৎ অথবা ধার্মিক। অতএব সে হয় চালাক, সে হয় চালাক অথবা ধার্মিক। দেখো এই ধরে লক্ষ্য করো, এখানে কি বললাম? অমিশ্র বৈকল্পিক ন্যায়। যে ন্যায় মানে তিনটে বচনই বৈকল্পিক বচন হবে। এবং এক্ষেত্রে এই যে উদাহরণটি আমরা নিয়েছি, এই উদাহরণে দেখো প্রথম বচনটিও একটি বৈকল্পিক বচন, দ্বিতীয় বচনটি একটি বৈকল্পিক বচন, এবং তার থেকে যে সিদ্ধান্ত আমরা প্রতিষ্ঠা করেছি সেটিও একটি বৈকল্পিক বচন। এই গেল অমিশ্র বৈকল্পিক ন্যায়। এবারে আমরা চলে যাব মিশ্র ন্যায়। ন্যায়কে অমিশ্র আর মিশ্র, তাহলে অমিশ্র প্রকারভেদ হয়ে গেল। এবার মিশ্র। এই মিশ্র ন্যায়কেও তিনটে ভাগে ভাগ করা হয়েছে। মিশ্র ন্যায়। বোর্ডটা নড়ে যাচ্ছে। মিশ্র ন্যায় দেখো, এই মিশ্র ন্যায়কে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। 1 নম্বর প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দেখো তারপরে কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আর বিকল্প ন্যায়। তা প্রথমে আমরা কি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় এটা নিয়ে আলোচনা করছি। দেখো যে ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত একটি নিরপেক্ষ বচন, তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। কি বললাম? যে ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। যেমন ধরো বলা হলো যে যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে। বৃষ্টি হয়েছে, অতএব বন্যা হবে। দেখ
এটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। এই ধরনের দেখো, প্রথম বচন অর্থাৎ প্রধান আশ্রয়বাক্যটি যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, এটি একটি প্রাকল্পিক বচন। দ্বিতীয় বচন অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্য কি, বৃষ্টি হয়েছে, এটি একটি নিরপেক্ষ বচন। এবং তার থেকে যে সিদ্ধান্ত অর্থাৎ তৃতীয় বচন আমরা নিশ্চিত করেছি, সেটি একটি নিরপেক্ষ বচন। তাহলে আমরা কি দেখলাম, যে এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রয়বাক্যটি একটি প্রাকল্পিক বচন, আর এটা হচ্ছে নিরপেক্ষ বচন, নিরপেক্ষ বচন, আর এটা হচ্ছে প্রাকল্পিক বচন। প্রধান আশ্রয়বাক্যটি প্রাকৃতিক বচন আর দুটি বচন নিরপেক্ষ বচন। এই হচ্ছে মিশ্র প্রাকল্পিক ন্যায় অর্থাৎ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। নেক্সট আমরা চলে যাব বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দুই নম্বর, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। যে ন্যায়ানুমানে প্রধান আশ্রয়বাক্য একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয়বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। যে ন্যায়ানুমানের প্রধান আশ্রয়বাক্য একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। যেমন বলা হলো যে রাম হয় বোকা অথবা বুদ্ধিমান, রাম হয় বোকা অথবা বুদ্ধিমান। রাম বোকা নয়, অতএব রাম বুদ্ধিমান। দেখ, এখানে প্রধান আশ্রয়বাক্য এটা কি, বৈকল্পিক বচন। আর দুটি অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন। তাহলে বৈকল্পিক নিরপেক্ষের ক্ষেত্রে কি, প্রধান আশ্রয়বাক্যটি একটি বৈকল্পিক বচন, রাম হয় বোকা অথবা বুদ্ধিমান, দুটি বিকল্পের কথা বলা হয়েছে, বোকা একটা বিকল্প, বুদ্ধিমান একটা বিকল্প। আর অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত, এই দুটি হচ্ছে নিরপেক্ষ বচন, এই দুটি হচ্ছে নিরপেক্ষ বচন। তাহলে যে ন্যায়ানুমানে প্রধান আশ্রয়বাক্য একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে বলা হয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। নেক্সট হচ্ছে বিকল্প ন্যায়, তৃতীয় প্রকার। বিকল্প ন্যায়, দেখো, যে ন্যায়ানুমানে প্রধান আশ্রয়বাক্যটি দুটি প্রাকল্পিক বচনের সমন্বয় এবং অপ্রধান আশ্রয়বাক্যটি একটা বৈকল্পিক বচন, আবার সিদ্ধান্তটি কখনো নিরপেক্ষ বচন হতে পারে, কখনো বৈকল্পিক বচনও হতে পারে। তাহলে কি বললাম, যে ন্যায়ানুমানের প্রধান আশ্রয়বাক্যটি দুটি প্রাকল্পিক বচনের সমন্বয়, অপ্রধান আশ্রয়বাক্যটি একটি বৈকল্পিক বচন এবং সিদ্ধান্তটি কখনো তোমার নিরপেক্ষ বচন হতে পারে, আবার বৈকল্পিক বচন হতে পারে। যেমন ধরো বলা হলো, যদি আমি পড়াশোনা করি তাহলে জীবনে উন্নতি করব, এবং যদি আমি ঘুরে বেড়াই তাহলে আনন্দ পাব।
তাহলে এখানে হয় আমি পড়াশোনা করি অথবা আমি ঘুরে বেড়াই। তাহলে কি আমি প্রতিষ্ঠিত হব বা এবং অথবা আনন্দ পাব। এইভাবে আমরা করতে পারি। যেমন বলা হলো যে যদি আমি পড়াশোনা করি, তাহলে আমি সম্মান পাব বা প্রতিষ্ঠা পাব, সম্মান পাব। এবং যদি আমি ঘুরে বেড়াই তাহলে আমি আনন্দ পাব। দেখ, যদি আমি পড়াশোনা করি তাহলে আমি সম্মান পাব, এটা প্রাকৃতিক বচন। যদি আমি ঘুরে বেড়াই তাহলে আমি আনন্দ পাব। এই দুটো প্রাকল্পিক বচন নিয়ে প্রধান আশ্রয় বাক্য গঠিত হয়েছে এবং দুটি বচন কি প্রধান আশ্রয় দুটি প্রাকৃতিক বচনের একটা সমন্বিত রূপ। এবার আমি অপ্রধান কি হয় আমি পড়াশোনা করি অথবা আমি ঘুরে বেড়াই। হয় আমি পড়াশোনা করি অথবা আমি ঘুরে বেড়াই। অপ্রধান আশ্রয় বাক্যটি কি? একটি বৈকল্পিক বচন। তার থেকে আমরা কি সিদ্ধান্ত করতে পারি? সিদ্ধান্তটা কি হতে পারে? কখনো নিরপেক্ষ বচন হতে পারে, আবার কখনো বৈকল্পিক বচন হয়। এখানে আমরা কি করব? অতএব আমি সম্মান পাব অথবা আনন্দ পাব। প্রধান আশ্রয় বাক্যটি দুটি প্রাকল্পিক বচনের সমন্বয়, অপ্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক বচন এবং সিদ্ধান্তটি একটি বৈকল্পিক বচন। এই হচ্ছে বিকল্প ন্যায়। এবং আমরা যে ন্যায় নিয়ে আলোচনা শুরু করেছি সেই ন্যায়ের যে বিভিন্ন নিরপেক্ষ ন্যায়ের যে বিভিন্ন প্রকারভেদ। এবার এই যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই অধ্যায়ে আমরা এই যে অমিশ্র নিরপেক্ষ ন্যায়ের আলোচনা প্রসঙ্গে যে অমিশ্র নিরপেক্ষ ন্যায় আমরা বলেছি, সেই অমিশ্র নিরপেক্ষ ন্যায়ের বদলে আমরা কি নিরপেক্ষ ন্যায় ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা ন্যায় শব্দটি আমরা ব্যবহার করব। ন্যায় শব্দটি আমরা ব্যবহার করব এবং আজ আমরা এই পর্যন্তই, আমরা এখানেই আলোচনা আমরা শেষ করব। এর পরবর্তী ক্লাসে আমরা এই নিরপেক্ষ যুক্তি অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের যে বিভিন্ন গঠন, সেখানে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান মূর্তি, নিরপেক্ষ ন্যায়ের সাধারণ নিয়মাবলী, নিরপেক্ষ ন্যায় বৈধতা সম্পর্কে নিয়ম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি।